এসএসসি 2026 এবং 27-এর পদার্থবিজ্ঞান টেস্ট পেপার সলভিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্সের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে টেস্টের যে প্রশ্নটা সেটা সলভ করে দেখাবো। তোমাদের এখানে প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা একটা সহজ একটা প্রশ্ন। কোন কারণে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয়? আমরা জানি প্রতিফলনের কারণে শব্দের প্রতিধ্বনি সৃষ্টি হয়, আর প্রতিসরণ, উপরিপাতন আর বিচ্ছুরণ এগুলোর কারণে কোনো প্রতিধ্বনি সৃষ্টি হয় না। একমাত্র প্রতিফলন না থাকলে প্রতিধ্বনি কখনো হবে না, এটা মনে রাখবা। শব্দের এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কোনটির পরিবর্তন হয় না? আমরা মনে রাখবা এটা কম্পাঙ্ক। এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কিন্তু তরঙ্গদৈর্ঘ্য, বেগ, পর্যায়কাল এগুলো সবগুলো পরিবর্তন হয়ে যায় ধরো যে কোনো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে চলে গেলে। তারপরে 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে টর্চ লাইটের ব্যবহৃত বাল্বটি অবতল আয়নার কোথায় বসানো হয়? অর্থাৎ একটা যখন টর্চ লাইট, যে আমাদের বাসায় যে টর্চ লাইটগুলো আছে তার বাল্ব, অর্থাৎ যেটা ভিতরে যেটা জ্বলে সেইটা কোথায় লাগানো থাকে? এটা মনে রাখবা ফোকাস বিন্দুতে, অর্থাৎ মাঝখানে। তাহলে এটার উত্তর হচ্ছে ফোকাস বিন্দুতে। 4 নম্বরে যে প্রশ্নটা সেটা হইতেছে কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 1 অপেক্ষা ছোট। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, যদি লক্ষ্যবস্তু অর্থাৎ এম এটা 1-এর সমান হয় তাহলে সেটি হবে এটা হবে সমতল দর্পণ। তাহলে যেহেতু এটা সমান, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে সমতল দর্পণ। আরেকটা তাহলে কি, যদি 1-এর চেয়ে ছোটো হয়, তাহলে 1-এর চেয়ে যদি লক্ষ্যবস্তু ছোটো হয় তাহলে সেটি হবে উত্তল দর্পণ। এটা মনে রাখবা, সেটি হবে উত্তল দর্পণ। আরেকটা জিনিস মনে রাখবা, যদি এম-এর সমান হয় অথবা 1-এর চেয়ে ছোটো হয় অথবা যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে এগুলো হবে অবতল দর্পণ। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে 3টাই ঘটতে পারে। লক্ষ্যবস্তু সমান হইতে পারে, লক্ষ্যবস্তুর চেয়ে বড় হইতে পারে 1-এর মানটা, লক্ষ্যবস্তুর চেয়ে 1-এর মানটা ছোটো হইতে পারে। অবতল দর্পণের ক্ষেত্রে মনে রাখবা 3টাই ঘটতে পারে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে অবশ্যই 1-এর চেয়ে লক্ষ্যবস্তু ছোটো হবে। তাহলে আমরা বলতে পারি এটা 1, 2 এবং 3, কারণ 2 নম্বরটা আছে উত্তল। কেন? লক্ষ্যবস্তু সে 1-এর মানটা যদি বড় হয় তাহলে উত্তল হবে। আর 3 নম্বর অপশনটা হচ্ছে অবতল। অবতল হইলে এটা সমানও হতে পারে, বড় হইতে পারে, ছোট হইতে পারে। তাহলে 3টাই ঠিক, এটা 3টাই ঠিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে 2 নম্বর এবং 3 নম্বর। আচ্ছা, পরে একটা চিত্র দিচ্ছে 5 নম্বর এবং 6 নম্বরে। এটা একটা অবতল একটা দর্পণ, যার ফোকাস আছে, বক্রতার কেন্দ্র আছে এবং এ বি হচ্ছে লক্ষ্যবস্তু, এবং বিসি সমান সমান বিএফ দিয়েছে। এখানকার এইটুকুই হচ্ছে এখানকার বোঝার জন্য যথেষ্ট। বিসি বলতে কি, এই বি থেকে সি এইটুক এবং এইটুক হচ্ছে আমার সমান। তাহলে আমরা এইটুকু যদি সমান দেয় তাহলে আমরা বলতে পারি গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন, কীরূপ হবে? তাহলে বাস্তব এবং উল্টো হবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় বাস্তব এবং উল্টো হয়। আচ্ছা, এবি বস্তুটির বিবর্ধন কীরূপ হবে? বিবর্ধন এবি বস্তুটির, এবি বলতে লক্ষ্যবস্তুর বিবর্ধন কেমন হবে? বিবর্ধন হবে 1-এর চেয়ে লক্ষ্যবস্তু হবে বড়। তাহলে এটা উত্তর হচ্ছে ঘ নম্বরটা। তারপরে এখানে যে প্রশ্নটা দিছে পরেরটা, সেটা হইতেছে কোন সংবেদনশীল আইসি ব্যবহার করার জন্য মোবাইল ক্যামেরা দিয়ে ইনফ্রারেড আলো দেখা যায়? অর্থাৎ একটা আইসি আছে, সেটার নাম হচ্ছে সিপিডি। অর্থাৎ এই যে সিপিডি, এই সিপিডি দিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে ইনফ্রারেড আলো দেখা যায়। আচ্ছা, 8 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে কোনটির সাহায্যে কুলম্বের সংখ্যা দেওয়া হয়? একমাত্র অ্যাম্পিয়ারের সাহায্যে কুলম্বের সংখ্যা দেওয়া হয়, অর্থাৎ অ্যাম্পিয়ারের সাথে কুলম্বের সম্পর্ক। 9 নম্বরে বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কী? বলরেখার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তারপরে এখানে 10 নম্বর যে প্রশ্নটা, 10 নম্বর এখানে একটা অঙ্ক আছে, ছোট্ট একটা অঙ্ক। দেখো অঙ্কটা কিভাবে করবা। এখানে হইতেছে 1 কিলোমিটার যেতে শব্দের প্রায় কত সেকেন্ড সময় লাগে? 1 কিলোমিটার মানে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস, অতিক্রান্ত দূরত্ব, এস সমান 1 কিলোমিটার। 1 কিলোমিটারকে কে এর মান হচ্ছে 1000। তাহলে
1000 কিলোমিটার হয়ে গেল মিটার। এখানে এখানে টির মান বের করতে বলছে, তারপর এখানে কিন্তু শব্দের বেগ দেয়নি, তাহলে শব্দের বেগ মনে রাখবো 330 মিটার পার্টস ইনভার্স 1। তাহলে এখানে সূত্রটা হইতেছে এস সমান সমান ভি টি। এখান থেকে যদি টির মানটা বের করতে হয় তাহলে এপাশে নিয়ে আসো টি, এসটা ওপাশে নিয়ে যাও, আর এটা গুণ অবস্থায় ছিল, এখানে ভিটা ভাগ হয়ে যাবে। তাহলে এসের মান হইতেছে 1000 আর ভির মান হইতেছে 330। 0 কেটে দিয়ে 100 দিয়ে 33কে যদি ভাগ করি তাহলে হবে 3.3। সময় একক হচ্ছে সেকেন্ড, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। তারপরে 11 নম্বর যে অঙ্কটা ভালো করে মনে রাখবে, এই টাইপের এমসিকিউ অনেকগুলো প্রায় পরীক্ষায় আসে এই সূত্র দিয়ে। তারপর এখানে বলছে কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি বলা হয়। এটা মনে রাখবা, ইবনে আল হায়ামকে আলোক বিজ্ঞানের স্থপতি বলা হয়। 1 টেরাগ্রাম সমান কত গ্রাম? টেরা, এই যে এখানে টেরা, এই টেরা সমান সমান হইতেছে 10^12। এইটা মনে রাখবা, কারণ আমাদের এসএসসি ফিজিক্স যে বইয়ের প্রথম অধ্যায়টাতে এখানে একটা চার্ট আছে, উপর যে প্রিফিক্সগুলো আছে ওইটা আমরা তোমাদেরকে টেকনিকে শিখাইছি কেমনে মুখস্থ রাখতে হয়। ওইখান থেকে এটা মনে রাখবা, 1 টেরাগ্রাম সমান 10^12। তারপর 13 নম্বর একটা দেখো অঙ্ক দিছে। 13 নম্বরটা কি? এখানে বলছে 13 নম্বর এখানে বলছে আপেক্ষিক ত্রুটি 10%, চূড়ান্ত ত্রুটি 5 হলে পরিমাপ করা মান। তাহলে এটা সূত্র হইতেছে পরিমাপ করা মান, এটা সূত্র হইতেছে চূড়ান্ত ত্রুটি, আর নিচে হইতেছে আপেক্ষিক ত্রুটি। সূত্র কিন্তু এটা না, মেইন যে সূত্রটা সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি গুণন 100%। প্রথম এখানে যে আসল যে সূত্রটা সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটির সূত্র। আপেক্ষিক ত্রুটির এপাশে আসবে, আপেক্ষিক ত্রুটি সমান সমান চূড়ান্ত ত্রুটি ভাগ হচ্ছে পরিমাপ করা মান অথবা পরিমাপকৃত মান। এইটাই এখানে থাকে আর এইটা এখানে থাকে। তাহলে এখানে যে ডাইরেক্ট আমরা সূত্র করার মানে অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য এভাবে করছি। বইয়ে যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটির সূত্র হচ্ছে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান। এখন চূড়ান্ত ত্রুটির মান বসাতে হবে। চূড়ান্ত ত্রুটি কত আছে? 5। তাহলে এখানে যদি 5 দেই, এখানে আপেক্ষিক ত্রুটির মান কত দেওয়া আছে? আপেক্ষিক ত্রুটির মান দেওয়া আছে 10, আর এখানে আছে শতকরার জন্য 100%। 10 10 100, 5 10 50, তাহলে এটা হইতেছে 50। তারপরে এখানে আরেকটা দেখো অঙ্ক দিছে, সেটা হইতেছে একটা বুলেট 15-14 নম্বরের যে অঙ্কটা, এখানে বলছে একটা বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালের মাঝে ঢুকে বুলেটের মন্দন কত? তাহলে আমরা 14 নম্বরটা যেভাবে করব সেটা হইতেছে একটা বুলেটের বেগ, এখানে বেগের যে সূত্র সেটা বেগটা হইতেছে এখানে আদি বেগ। বেগ হইতেছে আদি বেগ আমরা লিখতে পারি 1.5 কিলোমিটার পার সেকেন্ড। তারপরে এখানে দেয়ালের মাঝে ঢুকলো, তাহলে এটা আমরা যে দেয়ালের মাঝে ঢুকলো এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা লিখতে পারি 10 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটার বানাইতে গেলে 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা লিখতে পারি 10^5 মিটার। তারপরে এখানে আমাদের সূত্রটা হইতেছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এখানে যদি এইটা পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি -2as প্লাস এ পাশে 2as, তাহলে এ পাশে থাকতেছে ইউ স্কোয়ার, মাইনাসটা পাশে চলে গেলে এটা হচ্ছে ভি স্কোয়ার। তাহলে এখান থেকে এর মান, এটা হচ্ছে মন্দন, তাহলে ইউ এর মান তো হয় ইউ এর মান, আর ভির মান ভি স্কোয়ার, নিচে হচ্ছে 2s, মান বসা দাও। ইউ এর মান পাইছি 1.5 স্কোয়ার, ভির মান হচ্ছে এখানে 0, শেষ বেগ হচ্ছে 0, কারণ এখানে একটা বুলেট দেয়ালের মাঝখানে সে ঢুকে গেছে, দেয়ালের মাঝখানে ঢুকে হয়তো থামি গেছে, এই কারণে হচ্ছে শেষ বেগটা হয়েছে 0। কারণ যখন দেয়ালের মাঝে গুলিটা এসে থামবে তখন তার বেগটা শেষ হয়ে যাবে, তার এই জন্য শেষ বেগটা হচ্ছে 0। তারপর 2 এর মান হচ্ছে 1.5, এটা দিয়ে গুণ দাও, এস এর মান হইতেছে 2
এস এর মানে হচ্ছে 10^5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 11,250 কিলোমিটার সেকেন্ড স্কোয়ার, যেহেতু এখানে এটা স্কোয়ার আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হইতেছে 11,250, এটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা এই অঙ্কটা ভালো করে মনে রাখবা। আর আদিবেগ আমরা সবসময় ধরি আদিবেগ 0, কিন্তু এখানে এইটা হচ্ছে আদিবেগ, কারণ আদিবেগে যাত্রা শুরু করে গুলিটি ছোড়া হয়েছে, যেহেতু গুলিটি কোনো তক্তার মাঝখানে গিয়ে আটকেছে, এজন্য এর শেষ বেগ হইতেছে 0। তার মানে এখানে আমরা লিখতে পারি v=0। আচ্ছা, তারপরে 15 নম্বরে এখানে একটা অঙ্ক দিছে, সেটা হইতেছে, ভালো করে দেখো, একজন ছেলে 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠের পরিধি বরাবর পরিধির এত অংশ গমন করে, ছেলেটির সরণ কত? আমরা জানি সরণটা হচ্ছে এরকম, ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই দিক দিয়ে ঘুরে 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 এটা হচ্ছে তার দূরত্ব। এই যে আদি অবস্থান থেকে শেষ যে অবস্থান, সংক্ষিপ্ত সময়ে যে যাত্রাপথটা সম্পূর্ণ হয় সেইটা হচ্ছে সরণ। তাহলে এইটা হইতেছে সরণ, আর এইটা হইতেছে দূরত্ব। আমাদের সেটাই বের করতে বলছে। এখন বের করতে বলছে যে ছেলেটির সরণ কত। তাহলে সরণ বের করতে গেলে আমাদের এখানে বের করতে হবে, একটা ছেলে 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠের বৃত্তাকার পরিধি। তাহলে এটার সূত্র হবে, ধরো এ থেকে বি যদি লিখি, এ বি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব ধরো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, ভূমি। এখন এখানে যে মানগুলো দেওয়া আছে এটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে আছে ব্যাসার্ধ, তাহলে 20, তাহলে লম্ব 20, ভূমিও 20, তাহলে 20 দুগুণ 400, এখানে হইতেছে 400, 400, 800। তাহলে এই স্কোয়ারটির পাশে নিয়ে আসলে তাহলে এটাকে লেখা যায় 20√2। তার মানে এটাকে লেখা যায়, এটা অ্যান্সার কী দেওয়া আছে, ভাঙাইছে। তাহলে এটাকে যদি ভাঙাই আমরা, এটা তো হচ্ছে 28.28 মিটার। তাহলে এটা হইতেছে 28.28 মিটার। এই অঙ্কটাকে আরও একভাবে করা যায়, যেহেতু একটা মাঠের কথা বলছে, একটি ব্যাসার্ধের একটা ছেলে ব্যাসার্ধের মাঠে এত, তাহলে এটাকে এইভাবে করা যেতে পারে, সরণ এটা হইতেছে, অর্থাৎ ব্যাসার্ধ হলে ধরো এইটা ও থেকে এ বি, কারণ একটা ব্যাসার্ধ হচ্ছে এগুলো, তাহলে এগুলো, আর এটা যদি এভাবে টান দেই এ বি, এটাকে এভাবে করতে পারবো। তারপরে আমাদের বের করতে বলছে, তারপর হচ্ছে উদ্দীপকের ঘটনাটি ছেলেটির কী হয়েছে। উদ্দীপকের ঘটনাটি ছেলেটির এখানে বেগ নির্দেশ করে, দ্রুতি নির্দেশ করে, পর্যায়বৃত্ত গতি নির্দেশ করে। এখানে আমরা বলতে পারি বেগ নির্দেশ করছে, আর একটা হচ্ছে দ্রুতি নির্দেশ করে, তাহলে 2 এবং 3। তারপর 17 নম্বর বলছে, লেখচিত্রটি পরন্ত বস্তুর কোন সূত্রকে সমর্থন করে। তাহলে এইচ বনাম টি হলে এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। প্রথম সূত্রটা যদি ভি প্রফেশনাল টি হয় তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে এইচ বনাম টি স্কোয়ার যদি হয় তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এটা আমাদের একটা টেকনিকে শিখিয়েছিলাম, ভ্যাট অর্থাৎ ভি প্রফেশনাল টি হলে প্রথম সূত্র, আর হ্যাট এইচ বনাম টি স্কোয়ার হলে দ্বিতীয় সূত্র। তাহলে এটা আমাদের দ্বিতীয় সূত্র না, এটা হইতেছে প্রথম সূত্র হ্যাট, আরেকটা হচ্ছে লেখচিত্র পরন্ত বস্তুর সূত্রকে সমর্থন করে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা হইতেছে এইচ বনাম টি স্কোয়ার হলে দ্বিতীয়, আর এটা হইতেছে দ্বিতীয় সূত্র। ভ্যাট হইলে তৃতীয় সূত্র আর হ্যাট হইলে তৃতীয় সূত্র, এটা মনে রাখবা। তারপর 18 নম্বরটা বলছে,
18 নম্বরটা হচ্ছে কোনো নির্দিষ্ট বস্তুর বেগের মান পরিবর্তন হয়ে দ্বিগুণ হলে ভরবেগ কীরকম হবে। ভরবেগ কীরকম হবে, তাহলে আমরা বলতে পারি বস্তুর বেগের মান যদি দ্বিগুণ হয় ভরবেগ হবে ওই দ্বিগুণই হবে। তাহলে এটা সঠিক উত্তর হবে দ্বিগুণী। তারপর এখানে 19 নম্বর যে প্রশ্নটা দিছে সেটা হচ্ছে বিকর্ষণধর্মী বল হচ্ছে, অর্থাৎ বিকর্ষণধর্মী বল হইতেছে বিকর্ষণধর্মী বল হইতেছে মহাকর্ষ বল না, মহাকর্ষ বল বিকর্ষণধর্মী না। চুম্বক বল হচ্ছে বিকর্ষণধর্মী বল আর তড়িৎ বল হচ্ছে বিকর্ষণধর্মী বল। তাহলে সঠিক উত্তর হইতেছে 19-এর গরুর গ। তারপর 20 নম্বরে এখানে একটা অঙ্ক দিছে, বলছে 5 কেজি ভরের, তাহলে এম এর মান আছে 5 কেজি, বন্দুক রেখে 50 মিটার পার সেকেন্ড বেগে 20 গ্রাম ভরের একটি গুলি এত সেকেন্ডে ধরে ছোড়া হলো, তাহলে বন্দুকের পশ্চাৎবেগ কত। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো করবো আমরা এভাবে, এম ভি ইকুয়াল টু, যেহেতু এখানে পশ্চাৎবেগের কথা বলছে তাই ঋণাত্মক, এখানে আসছে এম ভি, তাহলে বড় হাতের ভি মাইনাস এম ভি, এটা বড় হাতের এম। এখানে এই এম এর মানটা হইতেছে, ভর হইতেছে 20 কেজি, ভরের এটা হচ্ছে 20, তাহলে 20, এখানে বেগ কত, বেগ দেওয়া হইতেছে 20 গুণন 10⁻³ গ্রাম, এখানে গ্রামটাকে যদি কেজি করি নাই 10⁻³। তারপর এই ভির মান হইতেছে 5 কেজি, অর্থাৎ কেজিকে যদি গ্রাম বানাই তাহলে হচ্ছে 500, আর এখানে বড় হাতের এম, এই এম হইতেছে 5, কারণ ভর দুইটাই হচ্ছে 5। এটা যদি মান বসাই আমরা লিখতে, এটা অ্যান্সার হতে পারে -2, তাহলে -2 হলে এখানে সঠিক উত্তর হইতেছে ঋণাত্মক, তাহলে ঘোড়ার ঘ হইতেছে 2 মিটার পার এটা। আচ্ছা, এখানে যে অঙ্কটা একটু দেখো, বলছে 5 কেজি ভরের, 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 500 মিটার বেগে, তাহলে এই যে 500 মিটার বেগ এইটা হইতেছে এই ভির মান। তারপরে এই যে এত ভরের আর একটা ছোটো হাতের ভর, এই যে এম এর মান, এই এম এর মানটা হচ্ছে 20 গ্রাম, গ্রামটাকে কেজি করে নিয়েছি, তাহলে এটা হইতেছে আমাদের 10⁻³, আর নিচের যে এমটা, এই এমটা হচ্ছে এটা দিয়ে এটা ক্যালকুলেশন করলে এটা, তাহলে এটা যেহেতু ঋণাত্মক মান আসছে তাহলে এটা ঋণাত্মক চিহ্ন হলে পশ্চাৎবেগ, তাহলে যেহেতু আমাদের এখানে পশ্চাৎবেগের কথাও বলছে, এই পশ্চাৎবেগটা বের করতে বলছে, তাহলে পশ্চাৎবেগ হচ্ছে এটা, তাহলে পশ্চাৎবেগটা থাকবে না, শুধু 2, তাহলে আমরা লিখতে পারি এটা। তারপরে 21 নম্বরটা যেটা বলছে উক্ত ঘটনাটি, গুলির ঘাত 10 নিউটন, তারপরে এটা আমাদের অপশান টেস্ট করে করে করতে হবে। যেমন 21 নম্বরটা হইতেছে গুলির ঘাত, এটা যদি বের করতে যাই 1 নম্বরটা হইতেছে, তাহলে এটা লিখতে পারি গুলির ঘাত 10 নিউটন, এটা সঠিক কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে গুলির ঘাত, তাহলে এটা সূত্রটা হইতেছে বলের ঘাত, বলের ঘাত, এটা সূত্র হচ্ছে এফ টি, এফ সমান সমান, এই এফ সমান সমান লেখা যায় এম এ আর এই টি, তাহলে এম এর মান কত দেওয়া আছে আমাদের এখানে, এম এর মান দেওয়া আছে 20, যেটা 20 গুণন 10⁻³ এর মান দেওয়া নাই নাকি, এর মানটা বের করো, এর মানটা যদি বের করি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এখানে ভির মানটা হইতেছে আমাদের 500, ইউ এর মান 0, টির মান হইতেছে, টির মান এখানে দেওয়া আছে 0.1, এই যে গুলি, তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে 5000, তাহলে এখানে এর মান হইতেছে 5000, টির মান হইতেছে, এখানে টির মান হইতেছে 0.1, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে 10, এটা, তাহলে সঠিক উত্তর গুলির ঘাত ঠিক আছে। তো তোমরা সবাই এটা চতুর্থ অধ্যায়ের অঙ্ক, বলের ঘাতের বা গুলির ঘাতের সূত্রটা মনে রাখবা, গুলির ঘাত সমান সমান হচ্ছে এফ টি, এফ সমান সমান লেখা যায় এম এ, আর এই টিটা হচ্ছে এটা, পরে এটা ক্যালকুলেশন করলে এটা আসবে আমাদের অ্যান্সার এটা।
তারপরে 2 নম্বরটা বলছে বন্দুকের আদিবেগ গুলির শেষ ভরবেগ। তাহলে বন্দুকের আদি ভরবেগ হইতেছে 0, আদি আদি ভরবেগ হইতেছে 0, আর গুলির শেষ ভরবেগ হইতেছে পি। ভরবেগটা নির্ণয় করো। ভরবেগের সূত্র কি? পি সমান সমান এম ভি। এম এর মান হইতেছে 20 গুণন 10⁻³ এই যে এম এর মানটা এটা। তাহলে আর ভির মান হইতেছে 5 দিয়ে 500। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 10। তাহলে এখানে এটা বলছে আমাদের কি আদি ভরবেগ এবং গুলির বেগ সমান। তাহলে আদি ভরবেগ হচ্ছে 0 আর গুলির বেগ বাড়িয়েছে আমাদের 10। তাহলে এটা কোনোভাবে সমান না, এটা সঠিক উত্তর না। তাহলে এখানে গুলির উপর বন্দুকের ক্রিয়াশীল বল এটা বের করতে হচ্ছে। তাহলে ক্রিয়াশীল বলটা আমাদের হবে এরকম। ক্রিয়াশীল বল এটা সূত্রটা হইতেছে এফ সমান সমান এম এ। এখান থেকে আমরা বের করতে পারি এম এর মান দেওয়া আছে আমাদের 5, এর মানটা বের করতে হবে। এর মানটা আছে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি হইতেছে 2, ইউ এর মান হইতেছে 0 আর নিচে আছে 0.1। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 20। তাহলে এম এর মান আছে 20, 5 100। বলের একক হচ্ছে নিউটন, তাহলে 100 নিউটন। এটা হইতেছে 100 নিউটন। ঠিক আছে, তাহলে 2 এবং 1 এবং 3 সঠিক উত্তর। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপরে 22 নম্বরে যে প্রশ্নটা বলছে কাজের একক কি? কাজের একক হইতেছে এটা হচ্ছে 22 নম্বর একটি লব্ধ একক কেজি, মিটার, জুল, তিনটাই ঠিক কাজের একক। তারপরে এখানে একটা ছোট্ট একটা অঙ্ক দিছে। অঙ্কটা হইতেছে একটা তাপ ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে 5 কিলোওয়াট। এটি থেকে 4.5 কিলো আওয়ার কার্যকর ক্ষমতা পাওয়া গেল। তাহলে বলছে যে ইঞ্জিনের ক্ষমতা কত হর্স পাওয়ার। তাহলে এটা যদি আমরা করতে যাই 23 নম্বরটা আমরা মনে রাখবো 23। তাহলে এখানে 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট। 1 হর্স পাওয়ার হচ্ছে 746 ওয়াট। তাহলে এখন বের করতে বলছে আমাদের ইঞ্জিনের ক্ষমতা। তাহলে আমরা লিখতে পারি ইঞ্জিনের ক্ষমতা হইতেছে এখানে দিছে কত 5 কিলো আওয়ার। তাহলে 5 আর নিচে আছে 746, এই কিলোটাকে করে দাও 5, তাহলে গুণন 1000 বাই 746। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 6.7 এইচপি। তাহলে আসছে 6.7, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে 24 নম্বরটা হইতেছে 24 নম্বর বলছে কি 24 নম্বর বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত। ইঞ্জিনের কর্মদক্ষতা হইতেছে কর্মদক্ষতার সূত্র কি? কর্মদক্ষতার সূত্রটা আমাদের সবাই জানি। এখানে কর্মদক্ষতার সূত্র হচ্ছে এইটা থেকে এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এটা হচ্ছে 90%। এটা আসবে আমাদের 90% কর্মদক্ষতা, এটা আসবে আমাদের 90% এটা। তারপরে কোন তরঙ্গটি ব্যতিক্রম? পানির তরঙ্গ না, বেতার তরঙ্গ না, আলোক তরঙ্গ না, স্প্রিংয়ের সৃষ্ট তরঙ্গ হচ্ছে ব্যতিক্রম। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা তোমাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল ঢাকার প্রশ্নটা সম্পূর্ণ সলভ করে দিছি। তোমরা এইভাবে এটা দেখবা আর বারবার এটা প্রিপারেশান নিবা, যাতে সামনে যে পরীক্ষা আছে তোমাদের সবার পরীক্ষা ভালো হয়। এই আশা রেখে আজকের ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।